দেশের শীর্ষ বেসরকারি ব্যাংক তথা শীর্ষ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্পর্কে দৈনিক খবরের কাগজ একটি ভয়ানক সংবাদ করেছে আজকে। তারা বলছে ঝুঁকিতে পড়ছে ইসলামী ব্যাংক, এবং কী কারণে কিংবা কিভাবে ইসলামী ব্যাংক ঝুঁকিতে পড়ছে সংবাদটিতে তারা খুব সুন্দরভাবে কারণগুলো বিশ্লেষণ করেছেন। আপনাদের সামনে সে কারণগুলি আমি এখন একে একে উপস্থাপন করব। যারা আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার তাদেরকে অনুরোধ করছি, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখেন, এটা কিন্তু সত্য যে ইসলামী ব্যাংক এখন পর্যন্ত বেসরকারি খাতে দেশের সবচাইতে বড় ব্যাংক। তার ছোট্ট প্রমাণ হিসেবে আমরা যে কথাটি বলতে পারি তা হচ্ছে 2024 সাল শেষে ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছিল 3,400 কোটি টাকা। কিন্তু ভয়ের বা আতঙ্কের বিষয় হচ্ছে 2024 সালে যে ব্যাংকটি প্রায় 3,500 কোটি টাকার পরিচালন মুনাফা করেছে সেই ব্যাংকটি 2025 সাল থেকে লোকসানে যেতে শুরু করেছে, এবং জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসেই এই ব্যাংকটি প্রায় 1,000 কোটি টাকার সমপরিমাণ টাকা লোকসান করেছে। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির একজন কর্মকর্তা বলেন, এভাবে চললে আগামী জুন মাসের পর কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া অনিশ্চিত হয়ে পড়বে, আমানতকারীদের মুনাফা দেওয়া সম্ভব হবে না, এবং মুনাফা না পেলে আমানত উত্তোলন শুরু হবে, ফলে ব্যাংকের অবস্থার আরও অবনতি হবে। একটি ব্যাংক ভালো কি মন্দ সেটা বিবেচনার আরেকটি গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে ওই ব্যাংকটির শ্রেণীকৃত ঋণ বা বিনিয়োগ। 5 আগস্টের পট পরিবর্তনের আগে ইসলামী ব্যাংকের শ্রেণীকৃত বিনিয়োগ বা ঋণের পরিমাণ ছিল মাত্র 4%, কিন্তু 2025 সালের মার্চ মাস শেষে ব্যাংকটির শ্রেণীকৃত বিনিয়োগ বা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 32%, যা টাকার অঙ্কে 45,000 কোটি টাকা। যারা আমার সাম্প্রতিক খেলাপি ঋণের শীর্ষ 23 ব্যাংক এই শিরোনামের ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে ওই ভিডিওতে আমি বলেছিলাম যে মার্চ মাস শেষে ইসলামী ব্যাংকের খেলাপি লোন 25% ছাড়িয়ে যেতে পারে, এবং এপ্রিলে নতুন সার্কুলার কার্যকর হলে সেটা 30% গিয়ে পৌঁছাবে। চলেন ওই ভিডিওতে আমি কি বলেছিলাম সেটাও এক নজর দেখে আসি। 17তম অবস্থানে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 21.08%। আমরা এতদিন জানতাম যে ইসলামী ব্যাংকে খেলাপির পরিমাণ খুব একটা বেশি না, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অ্যাসালম গ্রুপের বিরাট অঙ্কের ঋণ খেলাপি হয়ে যাওয়ার কারণে ইসলামী ব্যাংকের খেলাপির পরিমাণও কিন্তু প্রতি মাসে মাসে বৃদ্ধি পাচ্ছে, এবং সেটার পরিমাণ এখন 21%-এর উপরে, এবং টাকার অঙ্কে সেটা যদি বলি সেটা প্রায় 33,000 কোটি টাকা। এবং আমার ধারণা মতে এই মার্চ কোয়ার্টার অর্থাৎ 25 সালের মার্চ কোয়ার্টার শেষে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ 25% ছাড়িয়ে যেতে পারে, এবং এপ্রিল মাস থেকে যদি বাংলাদেশ ব্যাংকের ক্লাসিফিকেশনের নতুন নিয়ম কার্যকর হয় তারপরে সেটা 30% গিয়ে পৌঁছাবে বলে আমার ধারণা। আমি যেখানে বলেছিলাম যে 2025-এর এপ্রিল মাস শেষে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ 30% গিয়ে পৌঁছাবে, সেখানে আরও 1 মাস আগেই অর্থাৎ মার্চ মাস শেষেই ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ গিয়ে 32% পৌঁছেছে। অর্থাৎ প্রতি মাসে মাসেই ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর ফলে ঋণের বিপরীতে ইসলামী ব্যাংককে মার্চ মাস শেষে প্রভিশন রাখতে হবে প্রায় 14,000 কোটি টাকা, যেখানে ব্যাংকটি রাখতে সক্ষম হয়েছে মাত্র 700 কোটি টাকা। ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের বক্তব্যে যে ভয়ানক আরেকটি বিষয় ফুটে উঠেছে সেটি হচ্ছে যে শ্রেণীকৃত বিনিয়োগের মধ্যে অ্যাসালম গ্রুপের বিনিয়োগ খুবই কম। অর্থাৎ এই যে 32% শ্রেণীকৃত ঋণ, এই শ্রেণীকৃত ঋণে অ্যাসালম গ্রুপের ঋণ খুবই কম, বড় অঙ্কই অন্য গ্রাহকদের। অ্যাসালম গ্রুপের বিনিয়োগ আগামী জুন, সেপ্টেম্বর এবং সর্বশেষ ডিসেম্বরে গিয়ে যখন শ্রেণীকৃত হবে তখন ব্যাংকটির পরিস্থিতি ভয়াবহ হবে। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, শ্রেণীকৃত বিনিয়োগের পরিমাণ কমাতে বর্তমান পর্ষদ বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। একটি সূত্র জানায়, বর্তমান কর্তৃপক্ষ ব্যাংকিং ব্যবসার পরিবর্তে প্রমোশন এবং পোস্টিং ইত্যাদি নিয়ে সময় পার করছে, বিনিয়োগ আদায়ের প্রতি তাদের নজর কম। ইসলামী ব্যাংকের ঋণ দিনে দিনে অনাদায়ী হওয়ার পাশাপাশি ব্যাংকটির ফরেন রেমিটেন্সও ধস নামছে। ব্যাংকটির অন্যতম আয়ের মাধ্যম ছিল ফরেন রেমিটেন্স ও বৈদেশিক বাণিজ্য।
কিন্তু নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দায়িত্ব নেওয়ার পর রেমিটেন্সে ধস নেমেছে। আগে যেখানে ব্যাংকটি এককভাবে ৩৫% পর্যন্ত রেমিটেন্স আহরণ করত, সেখানে তা কমতে কমতে ১৬% কাছাকাছি এসে ঠেকেছে। দ্যাট ইজ, বাংলাদেশের যে ৬১টা ব্যাংক আছে, এই ৬১টা ব্যাংক যদি ১০০ টাকার ফরেন রেমিটেন্স আহরণ করত, সেখানে এই ইসলামী ব্যাংক একাই ৩৫ টাকা ফরেন রেমিটেন্স আহরণ করত। সেটা এখন কমে এসেছে মাত্র ১৬ টাকায়। রেমিটেন্স কমার প্রভাবে ব্যাংকের আমদানি বাণিজ্যও কিন্তু নিম্নমুখী, আর রপ্তানি শিল্প সহায়তার অভাবে ভালো রপ্তানিকারকরাও অন্য ব্যাংকে চলে যাচ্ছেন, ফলে রপ্তানি আয়ও নিম্নমুখী। আমদানি রপ্তানির চালচিত্র বিবেচনায় বৈদেশিক বাণিজ্যে শীর্ষস্থানীয় ব্যাংকটি এখন পতনের ধারায় চলে গেছে। নাম প্রকাশ না করার শর্তে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বলেন, ঢালাওভাবে বিনিয়োগ ফাইলের দুর্নীতি অনুসন্ধান করার কারণে শাখার কর্মকর্তা, ব্যবস্থাপক, জোন প্রধান এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কেউই দায়িত্ব নিতে ইচ্ছুক নন। নিজ দায়িত্বকে পাশ কাটিয়ে কর্মকর্তারা যে কোনোভাবে সময় পার করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্ব পালনে অনীহার কারণে ব্যাংকটির আরও অবনমন হতে সময় লাগবে না বলেও তিনি মন্তব্য করেন। ইসলামী ব্যাংকের মতো এত বড় একটি ব্যাংক সম্পর্কে এই সংবাদগুলো খুবই দুঃখজনক এবং হতাশাজনক, কিন্তু বাস্তব অবস্থা কিন্তু এটাই। দৈনিক খবরের কাগজ ছাড়াও আরও একটি পত্রিকা কিন্তু ইসলামী ব্যাংককে নিয়ে এরকম একটি ভয়াবহ নিউজ করেছে। তারা যেটা বলছে সেটা আরও ভয়ানক। তারা বলছে লেনদেন বন্ধের ঝুঁকিতে ইসলামী ব্যাংক। আমাদের দেশের ব্যাংকিং খাত এমনিতেই বিরাট বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই ধাক্কা কিন্তু অন্য ব্যাংকগুলোর উপরও এসে পড়ছে। এর মধ্যে যদি আবার ইসলামী ব্যাংকের এই সংকটাপন্ন অবস্থা হয়, তাহলে দেশের ব্যাংক খাত আরও বড় সংকটে পতিত হবে। এজন্য অতি দ্রুত সময়ে ব্যাংকগুলোর সংস্কার কাজ সম্পন্ন করতে হবে। ব্যাংকগুলোর খেলাপি ঋণ আদায়ে সরকারকে জিরো টলারেন্সে যেতে হবে এবং ব্যাংকগুলোকে সরকার প্রত্যক্ষভাবে সরাসরি খেলাপি ঋণ আদায়ে সহযোগিতা করতে হবে। একই সাথে আমি ইসলামী ব্যাংকের কাছে এই আহ্বান রাখব, তারা এই দুইটি পত্রিকার সংবাদের উপর ভিত্তি করে নিশ্চয়ই তারা একটা বিবৃতি দিবে যে পত্রিকা দুটোতে প্রকাশিত সংবাদ সত্য কিনা বা সংবাদগুলোর ভিত্তি আছে কিনা। কিন্তু আমি মোটামুটি নিশ্চিত এই সংবাদগুলো ভিত্তিহীন নয়, কারণ গত ডিসেম্বর শেষে ইসলামী ব্যাংকের খেলাপি লোন কিন্তু 21% কাছাকাছি ছিল, সেটা 3 মাসে 10% বেশি বেড়ে গেছে এবং দিন দিন ব্যাংক খাতে যে অচল অবস্থার সৃষ্টি হচ্ছে, বিশেষ করে ঋণ আদায়ের যে দীর্ঘসূত্রতা আমরা দেখতে পাচ্ছি, সেখানে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ কোথায় গিয়ে ঠেকে সেটা সময়ই বলে দেবে। তো এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মন্তব্য বা প্রতিক্রিয়া জানাবেন। আমি আপনার মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি অবশ্যই আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন এবং একই সাথে আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।